ও চ্যালেঞ্জ লড়েছিল আমার সাথে যে কিছুতেই আমি ওকে বিয়ে করতে পারবো না। ধরে নাও সেই চ্যালেঞ্জ অভি জিতল। চ্যালেঞ্জ, প্রতিশোধ? কিসের চ্যালেঞ্জ, কিসের প্রতিশোধ? এমন একটা ঘটনা আছে যেটা জানাজানি হয়ে গেলে আমি বিপদে পড়তাম, কিন্তু কোনোভাবে সেটা অভি জেনে যায়। আর সেই রাগ থেকেই অভি আজকে যা করার করেছে। কি ঘটনা? কি হলো মামুনি? আরে আমি তো একটা কথা জিজ্ঞেস করলাম। বাড়ি চলো ড্যাড, যা বলার বাড়িতে গিয়ে বলবো। কি ঘটনা? আরে বল না, কি ঘটনা? ছাড়ো না ড্যাড। আলিয়া, আমি তো জিজ্ঞেস করছি কি ঘটনা, বল আমাকে। রেডি তো? হ্যাঁ ম্যাডাম। এবার যাও, মনে রেখো তোমার ওপরেই কিন্তু আমার ইন্ডিয়ার টিমের সিলেকশন ডিপেন্ড করছে। ওমা, সেদিনের ম্যাচে তোর হয়ে উমা খেলেছিল? মাই গড। অভি বাবা, আমি আমার মেয়ের দায়িত্ব তোমার উপরে দিলাম। তুমি আমার মেয়েটাকে একটু দেখে রেখো বাবা। ও কখনো মুখ ফুটে কিচ্ছু চায়নি, চাইতে জানেও না। শত কষ্ট হলেও নিজের যন্ত্রণার কথা কখনো মুখ ফুটে বলবে না। তুমি একটু ওকে দেখো। ওর বাবা চলে যাওয়ার পর ওকে আমি খুব খুব দুধচাই করতাম। আমার খালি কেন জানি মনে হতো যে ওর ক্রিকেটার হওয়ার স্বপ্নটা পূরণ করতে গিয়ে ওর বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে। ভালো করে ওর সাথে কথা পর্যন্ত বলতাম না, কিন্তু আমার এই মেয়েটা আমার সংসারের জন্য প্রাণপাত করে দিত। খুব কাঁদতো, খুব কি না কি করতো যাতে ওর বাবার অভাবটা মেটাতে পারে। মা, এখন এসব কথা থাক না মা। না মা, আজ তো আমাকে এই কথাগুলো বলতেই হবে না। আমি ওর প্রতি কোনোদিন যত্নশীল হইনি জানো। আমার মেয়েটা একা একাই বড় হয়ে গেল। তার জন্য নিশ্চয়ই আমার প্রতি ওর অভিমান আছে না না, যে ওর মা ওকে বোঝেনি। না মা, আমার তোমার প্রতি কোনো অভিমান নেই মা। আমি চিনি মা, আমার মেয়েকে আমি জানি, চিনি, আমি বুঝি। অভি, তুমি একমাত্র মানুষ যার কাছে ও নিজের কথা বলতে পারে, নিজের ইচ্ছেটা জানাতে পারে। তুমি সেই একমাত্র মানুষ। হ্যাঁ রে মা, তুই অভির কাছে সব কথা খুলে বলবি। ও তো সেই মানুষ যে তোকে এই লড়াইটা করতে সাহায্য করবে, যে তোকে জীবনে এগিয়ে নিয়ে যেতে পারবে। অভি সেই মানুষ। তাছাড়া আমি তো তোকে ক্রিকেট খেলার অনুমতি দিয়েছি। হ্যাঁ, দিয়েছি না? তোর বাবার প্রতি যদি কোনো অন্যায় হয়ে থাকে
যদি যদি তোর বাবার চলে যাওয়ার পেছনেই এই ক্রিকেটই দায়ী থাকে, তাহলে তাহলে আমার উমা সেই ক্রিকেট খেলবে। আজকে শুধু আমার মেয়ে নয়, আমিও জানতে চাই আমার স্বামীর মৃত্যুর কারণ। অভির নাম জব করে যা কাজ হাসিল করার তা তো করে নিয়েছো, তাই না? শুনেছি অভির সামনে নাকি তুমি খুব নাকের জলে চোখের জলে হতে, খুব দুঃখ উগড়াতে। আহারে, চোখের জলের কি মহিমা! অভিমন্যু বাবু ডাকে অভির মন এমন গলেছে যে আলিয়ার মতো সুন্দরীকে বিয়ের মণ্ডপে রেখে তোমাকে বিয়ে করতে পিছু পা হলো না। হরিতকর্মা মেয়ে তুমি। সরুন, আমাকে যেতে দিন। আরে যাবে যাবে, নিশ্চয়ই যাবে, অভির কাছেই তো যাবে। আরে ওই যে দেখো না, ট্রেন জার্নিতে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় যাই বটে, কিন্তু হল্ট দিতে দিতে যাই, বুঝলে না? আরে অভি ব্যস্ত মানুষ, কত কাজে ছোটে সারাক্ষণ, তার কি আর সময় হবে তোমাকে সময় দেওয়ার, তোমাকে যত্ন আত্তি করা? তাই বলছিলাম, এই ছোট পিসার ওপর একটু ভরসা রেখো, কেমন? মাঝে মধ্যে এদিকেও একটু হল্ট দিও। যদি কখনো কিছু প্রয়োজন হয়, কিছু লাগে থাকে, আমাকে বলতে হেজিটেট করো না, বুঝলে? তোমার বাড়ির অবস্থাও তো জানি, খুব যা এই বাজারে টানাটানিতে সংসার চালানোর। তাই বলছি, যদি কিছু মনে না করো, এই ছোট পিসাকে তুমি কাছের ভাবতে পারো, দুঃখের কথা বলতে পারো। পিসারা তো আজকাল বন্ধুর মতোই হয়। দাঁড়ান, আর এক পাও এগোবেন না। আরে দূরে যান, দূরে যান বলছি। ছোট পিসা, আপনি বোধহয় সজ্ঞানে নেই। ওইসব ছাইপাশকে কি বলছেন, কি করছেন কিছুই বুঝতে পারছেন না। একটা কাজ করুন, বরং ঘরে যান, গিয়ে ঘুমিয়ে পড়ুন। কাল সকালে যা কথা হওয়ার হবে। যান। হ্যাঁ উমা, তুমি ঘরে যেতে বললাম আপনাকে, ঘরে যান। তুমি রাগ করলে নাকি? ঠাট্টা তামাশা বোঝো না নাকি? কোনটা ঠাট্টা আর কোনটা নয় সেটা আমি খুব ভালো করে বুঝি। আপনি অভিমন্যু বাবুর ছোট পিসেমশাই, সম্মানীয়, তাই আমি আপনাকে সম্মান দিতে ভুলিনি। ভুলে গেছেন আপনি আপনি একজন বিবাহিত সংসারী পুরুষ। একটা ছোট বাচ্চা মেয়ে আছে আপনার, আর বিয়ের পর আপনার সাথে আমার যা সম্পর্ক, তাতে আমাকেও কিন্তু আপনার মেয়ের চোখেই দেখা উচিত, তাই না? আর মেয়ের সাথে কোন ভাষায় কথা বলা উচিত আর কোন ভাষায় নয়, সেটা নিশ্চয়ই আমি আপনাকে শেখাবো না। এই ঠাট্টাই আর কি করতে গিয়ে বোধহয় একটু বেশি করে ফেলেছি। আরে এসব কথা কেউ সিরিয়াসলি নেয় নাকি? আরে আর কি মারছিলাম। তুমি আবার এসব হাসি মজার কথা বলতে যাও না কাউকে, বুঝোই তো। এই তো চলে যাচ্ছি, গুড নাইট। যাও গিয়ে বাসর এনজয় করো, কাল দেখা হবে। হ্যাঁ, আর হ্যাঁ, এখন তো তুমি ওই বাড়ি বউ, দেখা সাক্ষাৎ হতেই থাকবে। দিমাগ দেখিয়ে ধমকে দিলি আমায়।
আর চোখ রাঙিয়ে কথা বললি তাপস চক্রবর্তীর সাথে? তোর মতো গরিব বাড়ির মেয়ে তুড়ি মারলে আমার পায়ের কাছে এসে পড়ে, আর আমি কিনা সহ্য করবো তোর মেজাজ? আয় একবার আচার্যি বাড়িতে আয়, তারপর যদি তোকে আমি নাকানি চোবানি না খাইয়েছি, আমার নামও তাপস চক্রবর্তী নয়। পারফরম্যান্স কিন্তু চাই চাই কিন্তু একটা প্রবলেম আছে। মানে হিন্দি গানে আমার ঠিক ফিল আসে না। তোমাদের তো সব হিন্দি গান, তাই না? বাংলা গানের কালেকশন হলে ভালো হতো। আছে বাংলা গানের কালেকশন আছে, তাহলে প্লে করে দি। হ্যাঁ মানে বাংলা, হিন্দি, উর্দু আমি কোনো গানই নাচতে পারবো না। আমি নাচতে পারি না। আচ্ছা ঠিক আছে, নাচতে পারো না তো কি হয়েছে, হাত পা তো নাড়াতে পারবে, কিন্তু একেবারে না নাচিয়ে তো তোমার ছাড়া হচ্ছে না ভাই। কি করে যে বোঝাই তোমাদের। আরে না না, আমি তোমাদের সবাইকে বোঝাচ্ছি। কাকি একটু বোঝার চেষ্টা করো। আমি আর উমা এখনো অতটা কমফোর্টেবল না। মানে একটু একটু বোঝো। মিষ্টি বৌদি তুমি একটু বোঝো। দেখো কিভাবে হুট করে বিয়েটা হলো তোমরা তো দেখলে। কিন্তু এই কথা দিচ্ছি, আমি কথা দিচ্ছি, কটা দিন যেতে দাও, আমরা কমফোর্টেবল হয়ে গেলে সবার সামনে একটা ভালো পারফরমেন্স করে দেখাবো। একদম প্রমিস প্রমিস প্রমিস। হ্যাঁ কিন্তু মানে আমার বক্তব্য হচ্ছে যে আজকের বাসরটা সেদিন কি করে আসবে? ঠিক, কিন্তু আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে অনেকটা কমফোর্টেবল করে দেওয়ার জন্যই কিন্তু আজকের এই পারফরম্যান্সটা আমরা ভেবেছি, তাই সেটা করতে হবে। ননি, গানটা চালিয়ে দে ননি।
একটা নতুন বউ এসছে বাড়িতে, হ্যাঁ, সে ওতলানো দুধটা দেখবে। এটা তো অনুষ্ঠান, এটা তো রিচুয়াল। মানে হঠাৎ করে যদি দুধটা কেটে যায়, দেখ না, ওই কথাটা তো বলতেই পারলো না ও। এসে বলে না নতুন বউ যে এই দুধ যেমন উঠলে উঠলো, সেরকম আমার পরিবারের এই যে নতুন শ্বশুরবাড়ি, আমার পরিবার, তার ধন সম্পদ সমস্ত কিছু উঠলে উঠবে। সেসব কোথায় বলতে পারলো? সে তো ছানা কাটা দুধ দেখেছে। তার মানে এটা কি দাঁড়াচ্ছে বুঝতে পারছিস না কেন? যে আমাদের সংসারের সব কিছু ছানা কেটে যাবে, কিচ্ছু ভালো হবে না, সব অমঙ্গল অশুভ হতে থাকবে। এক সেকেন্ড মামা, এক সেকেন্ড। দুধ কেটে গেছে, তাতে মঙ্গল অমঙ্গলের কি রিলেশন সেটাই তো আমি বুঝতে পারছি না। তুই কথা বলছিস কেন? মেয়েলি ব্যাপার, তুই চুপ করে থাক। তুই চুপ। না প্লিজ আমাকে বোঝাও মামা। না তোমার কিছু বোঝার দরকার নেই। আমি তো মামামের সঙ্গে কথা বলছি, তুমি কেন তার মাঝখানে কথা বলছো? চুপ করে থাকো। ঠাকুরজি, হ্যাঁ কি বল? বিয়ের পর এই স্ত্রী আচারগুলো পালন করা হয় নিছক আনন্দ পাওয়ার জন্য। একটা মেয়ে একরাশ মন খারাপ নিয়ে বাপের বাড়িতে সবাইকে ফেলে রেখে একদম অজানা একটা পরিবারে এসে দাঁড়ায়। সেখানে সে কাউকে চেনে না। তাকে একটু সহজ করে নেওয়ার জন্য, আপন করে নেওয়ার জন্য, একটু তাকে আনন্দ দেওয়ার জন্য এই স্ত্রী আচারগুলো করা হয় ঠাকুরজি। এর মধ্যে এমন কোনো নিয়ম নেই যা দিয়ে একটা মানুষকে, একটা নতুন বউকে জাজ করা যেতে পারে যে সে মঙ্গল না অমঙ্গলের সংসারের জন্য। না ঠাকুরজি, তেমনটা তো হয় না। আমি মানছি তুই হয়তো এই নিয়ম আচারগুলো একটু বেশি মানিস। ভালো ভালো, খুব ভালো। কিন্তু আজকে যদি দুধ কেটে যায়, সেটা তো একটা অ্যাক্সিডেন্ট ঠাকুরজি। আচ্ছা তুই বল, তার জন্য ওই একটা বাচ্চা মেয়ের কি দোষ? ওর জন্য তো হয়নি। আরেকটা কথা, দুধ তো এমনি এমনি কেটে যেতে পারে না। নিশ্চয়ই টক জাতীয় কোনো জিনিস দুধে পড়েছে, মানে লেবু বা ভিনেগার। লেবু, ভিনিগার, কি সব বলছিস? কি গোয়েন্দাগিরি করছিস নাকি তুই এখন? আর একটা শুভ অনুষ্ঠান হচ্ছে, তার মধ্যে লেবু ভিনিগার কে নিয়ে যাবে ওখানে? বনমালী ঠিকঠাকই জাল দিয়েছিল। না তাহলে হয়তো দুধটা আগে থেকে নষ্ট ছিল, তাই কেটে গেছে। কিন্তু উমা অপয়া বলে দুধ কেটে গেছে? প্লিজ মামা, তুমি ইললজিক্যাল কথা বলছো। বৌদি ভাই, অভিনয় এখন আমার সঙ্গে জেদ করবে। ও স্বভাবটাই ছোটবেলা থেকে ওরকম। তুই ওকে বোঝা না, ও আমার কথা বুঝতে চাইছে না কেন? এইসব অযৌক্তিক কথা আমি বুঝতেও চাই না, কেউ বোঝালেও আমি বুঝবো না। অভি, কি বলতে চাইছিস? হ্যাঁ, মাম্মা ইচ্ছে করে অশান্তি সৃষ্টি করবে বলে এইসব কথাগুলো বলছে তো? হ্যাঁ, এর মধ্যে তুই বলবি যে আমি তোর প্রতি ভালোবাসায় অন্ধ হয়ে আমার অধিকার বোধ থেকে আমি ওই দুধের মধ্যে লেবু কিংবা ভিনিগার মিশিয়েছি? তুই বলতেই পারিস, পারিস তো? এই মেয়ে বাড়িতে পা রাখার পর থেকে দেখ, আমার ছেলেটা আমার সঙ্গে তর্ক করছে। ও এসেছে তো আমার থেকে আমার ছেলেকে কেড়ে নেবে। আমি জানি তো ওকে কেড়ে নেবে। তুই আমাকে কি বলছিস অভি? যুক্তির কথা বলছিস তো? আমি তোকে যুক্তি দিয়ে বুঝিয়ে দিই। এই তো আমাদের ঈশিতা, জয়িতা, কেন বৌদি ভাই নিজে যখন বাড়িতে এসেছে, কখন এরকম হয়েছে যে দুধ কেটে গেছে, ছানা হয়ে গেছে? না, কখনো হয়নি তো। কখন এরকম অলক্ষণ হয়নি, কখন এরকম অমঙ্গল হয়নি। কেন তাহলে এই মেয়ের বেলা কেন হলো? এটা ঈশ্বরের ইঙ্গিত। ঈশ্বর আমাকে ইঙ্গিত দিচ্ছে যে এই মেয়ে ভালো নয়, এই মেয়ে অপয়া। তোমরা ভাবছো যে আমি তো খারাপ না, আমি সবসময় রেগে যাই। আমি আমার ছেলের প্রতি এত ভালোবাসা আমার, আমি ওই জন্য সেই রাগে আমার উমাকে পছন্দ নয় বলে এইসব কথাগুলো বলছি তো? আমি বলছি আমি বলছি আমার প্রমাণ আছে তো। আমি এক্ষুনি প্রমাণ দিতে পারি ও যে খারাপ, ও ভালো নয়, ওকে বাড়ি থেকে দূর করতে হবে। আমি প্রমাণ দিতে পারি, তাহলে তো বিশ্বাস হবে তোদের। এক্ষুনি আমি শুনে এসছি, আমার দাদা আর অনি বলছে যে ওদের হাত থেকে নাকি একটা বড় বিজনেসের অর্ডার চলে গেছে। কেন চলে গেছে? একটা
একটা মেয়ে বাড়িতে পা রেখেছে আর বিজনেসের অর্ডার চলে যায় কেন? এ অলক্ষণ নয়, এ অমঙ্গল নয়। কি রে, তোরা আংটি খেলা শুরু করলি? কর, দেরি করছিস কেন? শুরু কর। করছি। আমাদের টিমে চিয়ার গার্ল চলে এসেছে। ও তো ঠাম্মি বুঝে একা চেয়ার গার্ল, আমি এক্সট্রা না? তাহলে আমি নেই। দাদু বসো, তুমি তো আমার টিমের চিয়ার বয়, তুমি গেলে হবে। বসো। ছাড় না দাদু ভাই, ছাড় না, যেন দে। পুরোনো কথা মনে করে কষ্ট পাবে। কেন মা, কি পুরনো কথা? বিয়ের সময় আংটি খেলায় গৌহারান হেরে গিয়েছিল। সেই থেকে কোনো বিয়েতে আংটি খেলায় যায় না, দুঃখ পায়। আমি থাকবো না। এইভাবে অপমান আমি মেনে নেব না। মানবো না। আমি চললাম। না দাদু, তুমি বসো। বলছিস? বেশ, থাকছি, বসছি। নেহাত নতুন নাচবো বললো, তাই বসলাম। নে, শুরু কর। দেখি কে যেতে। উমা। আরে ভাব। না, এবার দুজন গামলা থেকে আংটি খুঁজে বের কর, দেখি কেমন পারো। খোঁজ ভাইয়া, খোঁজ। এই এটা কি বোকা খেলা? আঙুলে আংটি ছিল, সেটা খুলে গামলায় ফেলে দিলে, এখন বলছো খোঁজ? মানে এই তো হাত ঢোকাবো আর টুক করে আংটিটা বের করে ফেলবো, ইজি খেলা। দূর বাবা, এটাই খেলা। তোরা একদম আনরোম্যান্টিক, জানিস তো? ওরকম হাত ডুবে আংটি খুঁজে পেতে নেই। তোরা দুজনে অনেকক্ষণ ধরে খুঁজবি, বেশ হাতে হাতে খেলা হবে, তারপর দুজনে এমন ভাব করবি যে তোরা অনেকক্ষণ ধরে আংটিটা খুঁজছিস কিন্তু খুঁজে পাচ্ছিস না। একদম তাই। বেশ, কত গভীর জল, কোথায় যে হারিয়ে যাবে আংটিটা। দেখ আবার আংটির বদলে কি পায় অভি। এটা কিন্তু ঠিক হচ্ছে না। তখন থেকে তোমরা আমাদের লেগ পুলিং করে যাচ্ছ। দিস ইজ নট রাইট। মানে আমি কিন্তু কিছু বুঝতে পারছি না। বুঝবি, তুই সব বুঝে যাবি। খেলাটাকে শুরু হোক। এই যে দুজনের হাত আমি এর মধ্যে দিয়ে দিই। আমাকে সাপোর্ট করবে না নাকি? চেষ্টা করছি দাদু, চেষ্টা করছি আমি। কার নাতি দেখতে হবে না, একবারে দাদুর মতোই হয়েছে। বউয়ের কাছে হেরে ভূত হয়ে যাবি। দেখ, বুঝলে ঠাম্মি, এই তোমার নাতি আর আমি যে মাঠে ক্রিকেট খেলতাম, এই মাঠের একদিকে তোমার জঙ্গল ছিল। তো খেলতে গেলে বলতো বারবার জঙ্গলে গিয়ে পড়তো। কিন্তু তোমার নাতি মানে আমাদের অভিবাবু, তিনি কিন্তু গাছে উঠে পাঁচিল টপকে তারপরে ঝোপঝাড়ের মধ্যে ঢুকে পড়ে ঠিক বল বের করে আনতো। কোনোদিন কোনো বল হারতে দেয়নি, সত্যি বলছি আমি। আর সেই কিনা একটা গামলার মধ্যে থেকে আংটি খুঁজে পাচ্ছে না, এই কথাটা ঠিক বিশ্বাস হচ্ছে না। আসলে কি বলো তো ঠাম্মি, তোমার নাতি ডুবে ডুবে জল খাচ্ছে। তুই এখানে কি করতে এসেছিস? তো প্রেস্টিজে গ্যামাক্সিন ঢাল। কি? নো কি, অনলি লক। তুই ইচ্ছে করে তোর হাতটাকে ওই গামলার মধ্যে লক করে রেখেছিস। হ্যাঁ বুঝলে ঠাম্মি, খুব পরিষ্কার বিষয়টা। পাতি গামলা থেকে একটা আংটি খুঁজতে পারছে না, তা কি হয় তুমি বলো দাদু? আসল কথাটা হচ্ছে আমাদের অভিবাবু ওই গামলা থেকে হাত তুলতেই চান না। আংটি খোঁজার নাম করে না একটু উমার হাতে হাতটা
করতে চাই। ঠিক আছে, যেই সত্যি বলেছ অমনি, তুই খুঁজে বের কর আংটি। এক্ষুনি খুঁজে বার কর। কোথায়? এই তো দেখে দাও কোথায় আছে। অ্যাকশন। ওমা, এটা কিন্তু আপনি একদম ঠিক করছেন না। আমি কি করলাম? আপনি এইভাবে আংটি সরিয়ে রাখবেন, এটা কিন্তু ঠিক হচ্ছে না ওমা। আমি কোথায় আংটি সরালাম? সরাননি? তাহলে আমি এক্ষুনি খুঁজে বার করছি। কোথায় আংটি? দেখি কোথায় আছে, আসুন আপনি। শুনুন উমা, আপনি এখন ঘরেই থাকবেন, ঠিক আছে? আপনাকে কোথাও বেরোতে হবে না। বাই চান্স যদি আলিয়া আপনার সাথে কথা বলার চেষ্টা করে, ট্রাই টু অ্যাভয়েড হার। ওর সাথে কথা বলার কোনো দরকার নেই। আপনি তো অস্থির হচ্ছেন কেন? উমা, আমি এমনি অস্থির হচ্ছি না। অস্থির হওয়ার কারণ আছে। আলিয়াকে আমি খুব ভালোভাবে চিনি। সবার সামনে বিয়েটা মেনে নিল, কোনো সিন ক্রিয়েট করলো না। সবাই এই ব্যাপারটা সহজে মেনে নিতে পারে, কিন্তু আমি মানতে পারছি না। বললাম না, আমি আলিয়াকে খুব ভালোভাবে চিনি। খুব চালাক মেয়ে, নিজের স্বার্থ বুঝে। স্বার্থে ঘা লাগার পরেও এত মহান সাজার চেষ্টা করছে কেন করছে এটা আলিয়া? একবারও ভেবে দেখেছেন? নিশ্চয়ই এটার পেছনে কোনো প্ল্যান আছে। তাহলে আপনি বলুন, এত ইনসাল্ট হওয়ার পর আবার হাসি মুখে যেচেই বাড়িতে চলে আসলো। সিঁদুরে মেঘ দেখতে পাচ্ছি আমি। কেন করছে এটা আলিয়া? যতদূর আমার ধারণা, ও নিশ্চয়ই আপনার কোনো ক্ষতি করার চেষ্টা করবে। হ্যাঁ উমা, তাই আপনাকে রিকোয়েস্ট করছি, আপনি কোথাও বেরোবেন না। যদি কোনো দরকার হয় কাউকে ডেকে নেবেন, কিন্তু বেরোবেন না প্লিজ। আসছি আমি। আরে অভি, কি হয়েছে বলতো? তুই উমাকে টেনে নিয়ে এলি কেন বল? সত্যি বাবা, আরে নিচে কত আমরা হই হই করছিলাম, আনন্দ করছিলাম, আর তার মধ্যে থেকে তুই ওকে উঠিয়ে নিয়ে চলে এলি। কি হয়েছে? বলছি আসলে ব্যাপারটা হলো যে উমা ঠিক স্টোরিটা ভালো লাগছে না। শরীরটা ভালো লাগছে না? উমা, কি হয়েছে উমার? ওর কি জ্বর না তো? আমি বলছি তো কাকে, তুমি এদিকে এসো না। তুমি তো জানো কালকের দিনটা হেক্টিক গেছে, আর বাসরের জন্য রাতও উনি ঘুমোননি। তাই আমি ভাবলাম যে ওনার একটু রেস্ট দরকার। আর ভুলে গেলে চলবে না, উনি একজন স্পোর্টসম্যান, ক্রিকেটার। রেস্ট না নিলে মানে প্র্যাকটিসে ঘাম ঝরাবেন কি করে? একদম এটা একদম ঠিক বলেছিস। দেখ অভি, তুই অনেক কিছু বুঝিস না, জানিস না। ও নতুন বউ, এ বাড়ির বউ, বাড়িতে এত লোক রয়েছে। আর তাছাড়া বিয়ের বাড়িতে যা হয় আর কি, এত লোকজন আসে, তারা নতুন বউকে দেখতে চায়, একটু আশীর্বাদ করতে চায়। এবার এরকম একটা সিচুয়েশনে ওই যদি নিচে না থাকে, তাহলে কিন্তু বর্দি মানে... বুঝতে পারছি কাকিয়া, তুমি একটু ম্যানেজ করে নাও প্লিজ। বিষয়টা ম্যানেজ করা নয় রে, মানে আমি বলছি যে ও যদি একটু পরে রেস্ট নেয়, তাহলে কি খুব অসুবিধা হবে? অসুবিধে আছে কাকি, অসুবিধে আছে। কি করে যে তোমাদের বোঝাই, আসলে কি জানো তো, মানে আমি চাই না উমা আর আলিয়া মুখোমুখি হোক। তুই চাইছিস বলতো, মানে তুই কি এখনো আলিয়াকে পুরোপুরি বিশ্বাস করতে পারছিস না? বাবা, তুমি বুঝতে পারছো আমি কি বলছি? দেখো বাবা, আমাদের খুব সাবধানে স্টেপ ফেলতে হবে, খুব গুনে স্টেপ ফেলতে হবে। আমি মানছি আলিয়ার বাবা মানে সঞ্জয় আঙ্কেলের জন্য আমাদের বিজনেসের অনেক উন্নতি হয়েছে, অনেক ব্রাঞ্চ আমরা করতে পেরেছি ওনার জন্য। উনি না থাকলে আমরা ব্যবসাটাকে এত বড় করতে পারতাম না, আই নো। বাট এখন কিন্তু সিচুয়েশনটা অন্যরকম। হ্যাঁ বাবা, উমা কিন্তু আমাদের বাড়ির বউ। সকলের সামনে, মিডিয়ার সামনে আমরা সেটা মেনে নিয়েছি তো। আর আমাদের এটাও ভুললে চলবে না, উমা একজন ভালো ক্রিকেটার। কি বলতে চাইছিস তুই? কোথায় আলিয়া আর কোথায় উমা? তুই দুটোর মধ্যে কি কম্প্যারিজন আনছিস নাকি? তোমার কথা মানছি বাবা, আমি বুঝতে পারছি তুমি কি ভাবছো, কিন্তু আমার কাছে একটা অন্য ইনফরমেশন আছে। সেদিন ট্রায়ালে, যেদিন উমা ছেলেদের সঙ্গে ট্রায়াল দিল, সেদিন একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। প্রত্যেকটা বোলারকে পিটিয়ে জাস্ট ছাতু করে দিয়েছে উমা। হ্যাঁ, কেউ দাঁড়াতে পারেনি ওর সামনে। সবাই ইমপ্রেসড।
এমনকি নটু অধিকারীও খুব খুশি হয়েছিলেন। বাবা, যদি ইন ফিউচার উমা বেঙ্গল টিমে চান্স পেয়েও যায়, ব্যাপারটা অস্বাভাবিক কিছু হবে না কিন্তু। দেখো বাবা, উমাকে যে চুরির দায় ফাঁসানো হয়েছিল সেটা তো আমাদেরই প্ল্যান ছিল, তুমি সেটা ভালো করেই জানো। কিন্তু এখন কিন্তু অভি পুরো খেলাটা বদলে দিয়েছে, ঘুরিয়ে দিয়েছে। জাস্ট ঘুরিয়ে দিয়েছে মানে? অভি ওই ছেলে দুটোকে আর অঞ্জন বাবুকে তুলে নিয়ে গেছিল, তুলে নিয়ে গিয়ে থ্রেট করেছে। হ্যাঁ বাবা, ওদের তুলে নিয়ে গিয়ে থ্রেট করেছে এবং বলেছে যে সত্যি কথা যদি না বলে তাহলে ওদের বিপদ আছে। এমনকি ওদেরকে এটা বলতে বলেছে যে পুরো ব্যাপারটাই মিথ্যে ছিল এবং এই চুরির দায়ে যে উমাকে ফাঁসানো হয়েছে এটার আসল সত্যিটা সবার সামনে যেন আনে ওরা। না হলে বুঝতেই তো পারছো, অভিকে আমরা খুব ভালো করেই চিনি। ও কি যে করে বসবে আমরা জানি না। হয়তো এমনটা হতেই পারে যে ও আমাদের নাম মিডিয়ার সামনে নিয়ে আসলো, আমাদের বদনাম করে দিল, মানে সবকিছু করতে পারে। ওকে তো আমরা চিনি ভালো মতো। আচ্ছা, আমার ছেলেটা এত শিক্ষিত, এত বুদ্ধিমান, এত সহজে হাত করলে কি করে বলো তো? আচ্ছা, মানে তোমরা যে সামাজিক স্তরে থাকো, মানে যেখান থেকে আসো, তারা একটা জিনিস করে, টুকটাক তাবিজ কবজ এসব কিছু করোনি তো? না না, এমনও তো হতে পারে আমার সরল সিধে সাদা ছেলেটাকে শেকড় বাকড় কিছু খাইয়ে। না, তাদের দোষে কিছু নেই, খুব স্বাভাবিক। তোর মাকে তো দেখলাম, অসহায়া বিধবা মানুষ, মাথার উপর কেউ নেই, তারপর ঘাড়ে তিনটে মেয়ে, কাঁধে এত বড় দায়িত্ব, তাদের বিয়ে থা বুঝি সবই। আর সন্তানদের জন্য মায়েরা অনেক কিছুই করতে পারে। যাই হোক, বড় মেয়েটার একটা গিল্লে হয়ে গেল, ছোট আছে মেজ, বিয়ের বাজারে বিয়ে দেওয়া তো মুশকিল। তাই ভাবছিলাম যে কোনোভাবে কি টুকটাক করে কিছু একটা ওই রকম অসৎ উপায়ে। পিসিমণি, আর কত অপমান করবেন আপনি আমাদের? না না পিসিমণি, আর শুনতে পারছি না। আমাদের এই বিয়েটাতে আপনি যতটা অবাক হয়েছেন না, আমিও ঠিক এতটাই অবাক হয়েছি এই বিয়েটা। আমার বিয়ে হওয়ার আগের মুহূর্তেও আমি জানতাম না আমার বিয়ে হচ্ছে। তাহলে এই সব দোষ, সব অপমান আমাকেই কেন বলতে পারেন? আমাকেই কেন এত কথা বলছেন? আমি গরিব, শুধুমাত্র এই একটা কারণেই আপনি এত কথা বলছেন তো আমাকে? রেহাই দিন পিসিমণি, আর পারছি না। আচ্ছা বেশ, আপনার যদি আমাকে এই কথাগুলো বলে শান্তি হয় আপনি আমায় বলুন, কিন্তু আমার মাকে বলবেন না। আমার মা এসব কিছু জানতোই না। আমার মায়ের মনে কোনো ঘোর প্যাচ কিচ্ছু নেই। দয়া করে আমার মাকে অপমান করবেন না। আচ্ছা পিসিমণি, মানে আপনার সত্যি মনে হয় যে আমার মা ওই শিকড় বাকড় খাইয়ে টুকটাক করে অভিমন্যু বাবুর সাথে আমার বিয়ে দিয়েছে? মানে এটা আপনার সত্যি মনে হয়? সত্যি কিনা জানি না, তবে মনে হয়। আর মনে হয় কারণ গরিব তো, সেটা তো সবচেয়ে বড় সত্যি। না পেয়ে বড় হওয়া, লোভ তৈরি হওয়া, এগুলো কোথায় এড়িয়ে যাবে? মানে আমি যতটুকু দেখেছি আর কি, সবটা তো জানি না। আমি যেটুকু দেখেছি তাতে দেখেছি যে কোনো প্রাচুর্য দেখলেই তারা ঝাঁপিয়ে পড়ে, সবটা আমার চাই। এই দেখো না, ওই তো আমার ছেলে,
কেউ চাই কেড়ে নেওয়া ব্যাপারটা, সব নিয়ে নেব, সব আমার, এগুলো তো থাকে, তাই না? এই ধারণাটাই আপনার ভুল পিসিমণি। আপনার না গরিবদের সম্পর্কে ধারণাটাই ভুল, কারণ আপনি গরিব মানুষদের কখনো কাছ থেকে দেখেননি। আপনি উপরে বারান্দায় দাঁড়িয়ে দেখেছেন। গরিব খেটে খাওয়া মানুষ আধপেটা খেয়ে থাকে, রংচটা জামা কাপড় পরে থাকে, তাই তাদের লোভী বলে দেওয়াটা খুব সহজ। জানেন তো পিসিমণি, আমাদের কাছে কিচ্ছু না থাকতে পারে, কিন্তু সব থেকে বেশি যেটা আছে সেটা হলো আত্মসম্মান।